আমার আগে বক্তব্য রাখতে গিয়ে বিনয় বলছিল যে উদয়নদা ঢেলে দেবে। গতকাল আমি কলকাতা থেকে ফেরার পথে শিলিগুড়িতে আমার অফিসে পৌঁছেছি নির্বাচনের পরে। আমি মাথাভাঙা 1-এর জন্য 4 কোটি টাকা এবং মাথাভাঙা 2 ব্লকের জন্য 10 কোটি টাকা বরাদ্দর ব্যবস্থা করে এসেছি। মাথাভাঙা শহরের জন্য 1 টাকাও দেওয়া হয়নি এবং শুধু মাথাভাঙা শহর না, আমার নিজের দিনহাটা শহরের জন্য আমি 1 টাকা বরাদ্দ করিনি এবং কুচবিহার শহরের জন্য 1 টাকা বরাদ্দ করিনি। শহরের মানুষরা একটু গ্রামের মানুষের থেকে বেশি বুদ্ধিমান, বেশি চালাক। তাদের এই উপলব্ধিটা করতে হবে যে তারা উন্নয়ন চান, তারা এগিয়ে যেতে চান, না ধর্ম চান। আমরা গত কয়েকদিন ধরে কলকাতায় দলীয় সভা করেছি। মঙ্গলবার সরকারিভাবে সভা হয়েছে, সেখানে আমাদের নেতারা এবং প্রত্যেকটি মন্ত্রী, আমরা মঙ্গলবার আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং ছিল, সেখানে উপস্থিত ছিলাম। প্রত্যেকের একটা কথা যে আমরা দিদির কাছে আবেদন করব, দিদির কাছে বলবো যে লক্ষ্মীর ভান্ডারের ব্যাপারে আমাদের হাতে, অর্থাৎ জনপ্রতিনিধিদের হাতে কিছুমাত্র ক্ষমতা দেওয়া হোক, যাতে আমরা বেঁচে অন্ততপক্ষে এটা ভাবতে পারি যে কার লক্ষ্মীর ভান্ডারের প্রয়োজন আছে, কে লক্ষ্মীর ভান্ডার নিয়ে এই কথা বলেন যে কার বাবার টাকা দিন। তাদের একবার দেখিয়ে দিতে চাই কার বাবার টাকা দিতে চাই। আবাসনের টাকা দেওয়া হবে ডিসেম্বর মাস থেকে। সরকার একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে যে আবাসনের যে পুরনো তালিকা, সেই তালিকা বাতিল করে নতুন তালিকা তৈরি হবে। সেই তালিকা তৈরি করবার ক্ষেত্রে আমাদের যত্নবান হতে হবে। যারা মাথার উপর ছাদ নেবে, পেটে ভাত নেবে আর ভোট দেওয়ার সময় পদ্ম ফুলের ছাপ দেবে, তাদের ব্যাপারে নিশ্চয়ই জেলা সভাপতি সহ অন্যরা বিশেষভাবে চিন্তা করবেন, এটা আমি বিশ্বাস করি। দর্শক শুনলেন, অনেকগুলো কথা বলেছেন উদয়ন গুহ। কোচবিহারের যিনি নতুন এমপি হয়েছেন তৃণমূল কংগ্রেসের, ওই যে বসে রয়েছেন, তার একটা সংবর্ধনা সভা নাকি হয়েছে, সেখানে বক্তব্য রেখেছেন উদয়ন গুহ এবং আরো সব কথা আপনাদেরকে শোনায়নি। বলেছেন যে এখানে যা সব লোক দেখছি, মানে হলে এবং বাইরে, সবাই যদি ভোট দিতেন তাহলে তৃণমূল কংগ্রেস অনেক ভোট পেয়ে যেত। মানে যেটা বলার চেষ্টা করেছেন যে এখানে হয়তো অনেকে এসছেন কিন্তু ভোট তারা দেননি, অনেকেই তাদের মধ্যে তৃণমূল কংগ্রেস। এবং শুনলেন যে শহরের জন্য কোনো বরাদ্দ করছেন না, ওই ব্লকের গ্রামাঞ্চলের যে ব্যাপার সেটার জন্য বরাদ্দ করা হয়েছে, শহরের জন্য বরাদ্দ করবেন না, শহরের মানুষ একটু বেশি বোঝেন। তো এবার বুঝুন উন্নয়ন দরকার নাকি ধর্ম দরকার। ধর্ম বলতে ওই বিজেপির ভোটের কথা বলছেন, যেহেতু ওই রাম মন্দির ব্যাপারটা আছে, তো সেটাকে মিন করা হচ্ছে। অ্যাকচুয়ালি ধর্ম না, মানে বিজেপিকে কেন, মানে বিজেপিকে ভোট দেবেন না তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন সেটা বুঝুন। এবার শহরের জন্য কোনো বরাদ্দ হবে না। নিজের শহর দিনহাটা, মনে হয় দিনহাটার শহরের মানুষও মনে হচ্ছে ওনাকে ভোট দেয়নি, ওনাকে বলতে ওনার দলকে হয়তো ভোট তারা দেননি, সেই জন্য সেটাও ক্ষোভ। তো শহরের জন্য বরাদ্দ করেননি, ব্লক লেভেলের জন্য বরাদ্দ করেছেন, সেটা উনি বলছেন। উনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, উনি বলছেন এখানে দেব ওখানে দেব না, কারণ ভোট কেন দাওনি, এটা আর কি মিন করার চেষ্টা করছেন। তো দর্শক ভাবুন, ইনারা মন্ত্রী ব্যাখ্যা দিচ্ছেন যে কোথায় টাকা দেবো আর কোথায় দেব না, ব্যাখ্যা দিচ্ছেন। আর সেই সঙ্গে আরো দুটো পয়েন্ট শুনলেন যে ওনারা কি সব অ্যাপিল করছেন দিদিমণির কাছে, লক্ষ্মীর ভান্ডার কাকে দেওয়া হবে কাকে দেওয়া হবে না সেই বিষয়ে নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে কিছু ক্ষমতা দিন, তাহলে আমরা দেখিয়ে দেব যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে বলছেন যে বাবার টাকা, তখন বুঝিয়ে দেব। কি বোঝাবেন? হ্যাঁ, ওইটা আপনাদের নেত্রীর বাবার টাকা, এটা বোঝাতে পারবেন? ঠিকই তো বলছেন, যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন তারা তো ঠিকই প্রশ্ন করছেন যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে আপনারা এত কথা বলছেন, ওটা কি ওনার বাবার টাকা? যারা বলছেন আর কি, তো সেটাতে আবার গায়ে লেগেছে।
উদয়ন গুহর গায়ে লেগেছে। তো বলছেন যে আমাদেরকে একটু ক্ষমতা দিন না, তাহলে আমরা বুঝিয়ে দেব কার বাবার টাকা। কার বাবার টাকা? সত্যি তো, এটা তো কারো বাবার টাকা নয়, তো সরকারের টাকা। আর সরকার কোনো স্কিম নিলে সবাই, রাজ্যের দল মত নির্বিশেষে সবাই তার সুযোগ সুবিধা পাবেন। এটাই তো সরকারি নিয়ম, এটাই তো সরকার। কিন্তু আপনাদের কথাগুলো তো সরকারি কথা লাগছে না, এই পলিটিক্যাল কথা, দলের দলের এবং এবং দর্শক আর একটা কথা শুনলেন, বলছেন যে এই নতুন করে আবাসে যে টাকা পয়সা যে দেওয়া হবে তার একটা নাকি কি সরকারি সিদ্ধান্ত হয়েছে যে পুরনো তালিকা সব বাতিল, নতুন করে তালিকা তৈরি করা হবে এবং সেখানে আমাদেরকে অনেকটা যত্নবান হতে হবে। তাদেরকেই দেওয়া হবে যারা আর কি ভোটটা, মানে অন্যদিকে ভোট দিলে হবে না, যেটা আর কি ওনার কথাতে বুঝলাম। তার মানে এই যে তালিকাটা তৈরি হবে পুরোপুরি তৃণমূল কংগ্রেসের তালিকা, এটা পরিষ্কার। মানে তৃণমূল কংগ্রেসের লোকজনদেরকে দেওয়ার তালিকা, এটা পরিষ্কার, মানে নিজেই পরিষ্কার করে দিচ্ছেন, বলে দিচ্ছেন, বা শর্ত দেওয়া যে দিতে পারে কিন্তু আমাদের দিকে আসতে হবে। মানে তৃণমূল কংগ্রেসের বিনিময়ে, তৃণমূল কংগ্রেসের আসতে হবে, সমর্থন করতে হবে, তার বিনিময়ে পরিষেবা, মানে সরকারি পরিষেবা সবাই পাবেন সেরকম ব্যাপার নাই, সবটাই হচ্ছে অ্যাট দ্য কস্ট অফ টিএমসি। সব টিএমসির কারণে তবে আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন, তবে আপনি আবাসের টাকা পাবেন বা এইসব, না হলে কিন্তু হবে না। তো ওনারা কি সব এইসব নিয়ে কি সিদ্ধান্ত হয়েছে বললেন, আবাসনের ব্যাপারটা আর লক্ষ্মীর ভান্ডার নিয়ে নাকি ওনারা অ্যাপিল করেছেন না করবেন, কি বললেন যে একটু ক্ষমতা দিন দিদি, দেখবো। কি আর দেখবেন, দেখুন। এমনিতে বাকি সবই তো আমরা বুঝতে পারছি যে এটা তৃণমূল কংগ্রেসের সরকার, মানে তৃণমূল কংগ্রেসের সুবিধার্থে সরকার, সাধারণ মানুষের সরকার নয়, পশ্চিমবঙ্গের মানুষের সরকার নয়, পশ্চিমবঙ্গ সরকার নয়, অ্যাকচুয়ালি নামটা দিতে পারে না, এটা টিএমসি সরকার। সেজন্য টিএমসির লোকেরা সুযোগ সুবিধা পাবেন, এমনি তো পাচ্ছেনই, আর সেই সঙ্গে আইনি যে সুযোগ সুবিধা সেটাও তো তৃণমূল কংগ্রেসের লোকেরাই পাচ্ছেন। ফলে ওই আর কি, ঠিক আছে, আপনারা সরকারটাকে পুরোটাই রাজনীতিকরণ করতে চাইছেন, সব ওই দল দেখে দেখে পরিষেবা দেবেন, দিন। আর সবই তো করে ফেলেছেন, এগুলি করে ফেলুন না, যতদিন পারেন করে নিন। তারপর যখন সরকার বদলাবে, সবার জন্য নিশ্চয়ই সেটা করবে না সরকার, যে সরকার নতুন করে আসবে, তবে এই সব লোকেদের জন্য ঠিক যে কথাগুলো এখন বলছেন ঠিক ওইভাবেই এদেরকে কিন্তু ট্রিট করতে হবে। আর সরকার পাল্টালে উনি কতদিন বাইরে থাকবেন সেটা তো একটা প্রশ্নের আছেই, কারণ ওনার নামে যেসব অভিযোগ আছে, বাইরে থাকার কিন্তু কথা নয়। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে উনি এখনো শুধু বাইরে থাকা নয়, উনি একজন মন্ত্রী, উন্নয়ন মন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এই পদে বসে রয়েছেন, আর যার মুখে এইসব উল্টো পাল্টা কথা, এসব কথা দর্শক সহ্য হয় বলুন তো? সহ্য হয়? একজন মন্ত্রী হয়ে যে কথাগুলো বলছেন যে এখানে টাকা দেবো ওখানে দেবো না, বুঝুন ব্যাপারটা, ভোট দেবে না, উন্নয়নের টাকা, লক্ষ্মীর ভান্ডার কেটে দেবো, আবাসের টাকা সেই মতো করে দেবো, এটা একটা মন্ত্রীর কথা? এটা একটা মন্ত্রীর কথা? তো এইসব কথা শুনলে মন্ত্রীকে ভালোবাসবেন লোকেরা, নাকি মুখে থুতু ছিটিয়ে দেবেন? কি করবেন এইসব কথা শুনলে, মন্ত্রীদের মুখ থেকে কথা এলে? এটা কোনো কথা হলো? লক্ষ্মীর ভান্ডারে ক্ষমতা চাইছেন নাম সিলেকশনের ব্যাপারে, মানে তা নাহলে নাম কেটে দেবেন? এইভাবে কতদিন থাকবেন আমি শুধু ভাবছি, আপনারা এইভাবে ক্ষমতাতে কতদিন থাকবেন সেটা ভাবছি, যে এই যে মানে দলের বিনিময়ে পরিষেবা, রং দেখে পরিষেবা, এই করে কতদিন আপনারা টিকে থাকবেন? না হলে পরিষেবা দেব না, এই যে জোর করে মানুষের সমর্থন আদায় করা, জানি না কতদিন থাকবেন। এই করেই তো সব করেছেন, মাঝখানে ব্যবসাও হয়েছিল, চাকরিগুলো প্রথম দিকে ওই দল করার লোকজনদেরকে দেওয়া হচ্ছিল, পরের দিকে আবার লোভ তো একটু বেশি, শুধু কেন দলের ব্যাপারটা দেখবো, ব্যবসা আকারেও করা যেতে পারে, সেই জন্য বিক্রি বাটা হয়েছে, সেখান থেকে পয়সা করে উঠেছে এবং সেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তো এগুলোও হবে, এই যে যদি এরকম ক্ষমতা চান, মানে এই দলটাকে এমন আমরা দেখেছি যে যদি এরকম সত্যি ক্ষমতা দেওয়া হয়, যে ওই লক্ষ্মীর ভান্ডার ওনারা বাছাই করবেন, আবাসের ব্যাপারটা ওনারা বাছাই করবেন, দেখবেন প্রথম দিকে এইরকম চলবে, ওই দলের দিকে সমর্থন এলে তবে দেব, কিন্তু কিছুদিন পরই দেখবেন এটা আবার ব্যবসাতে রূপান্তরিত হয়ে গেছে, দেখবেন অন্যরাও সুযোগ সুবিধা পেয়ে গেছেন, কিন্তু টাকার
টাকার বিনিময়ে নামটা উঠে গেছে, আবার লক্ষ্মীর ভান্ডার কেটে গেছিল, আবার উঠে গেছে, বা কেটে দেওয়া হচ্ছিল, রেখে দেওয়া হয়েছে, কিন্তু অন্য দলের সমর্থক, কিন্তু টাকার বিনিময়ে, বা সাধারণ মানুষ টাকার বিনিময়ে। আবাসও দেখবেন প্রথমে দলের কথা বলা হচ্ছে, তো দলকে ভোট দেওয়ার ক্ষেত্রে দেখবেন এটাও থাকবে না একটা সময় পরে। এত লোভ তো এনাদের মধ্যে, মানে দলের লোকজনদের মধ্যে যারা বাছাই করবেন, দেখবেন ওটাও ব্যবসা আকারে চলে এসছে, যে নাম দিতে পারি আবাসে এত টাকা দিতে হবে, এটাও ব্যবসাতে রূপান্তরিত হয়ে যাবে। যদি এটাও তারা মানে করতেন যে যারা দল করবেন তাদের জন্য, তাহলেও জানতাম যে দলের প্রতি একটা ডেডিকেশনের ব্যাপার স্যাপার আছে, কিন্তু এটাও তো ওনারা করেন না। মুখে বলছেন দল, আলটিমেটলি ওটা গিয়ে দাঁড়াবে ব্যবসাতে, কারণ এটা একটা সুবিধা হবে না, ব্যবসার একটা সুযোগ সুবিধা হয়ে যাচ্ছে। কারণ ওই যেহেতু দল করলে, দলের সমর্থক হলে, তবে একটা নীতি তৈরি হয়ে যাচ্ছে দলের তরফ থেকে, ফলে ওটাকে কাজে লাগিয়ে টাকা তোলা আর কি, ব্যবসা করা, মানে এটা ব্যবসাতে রূপান্তরিত করে দেওয়া, ওটা হবে। ফলে দর্শক পরিষ্কার বুঝতেই পারছেন আগামী দিনে কি হতে চলেছে। আবারও দুর্নীতির একটা আখড়ার কার্যত হবে, কারণ যেখানে রাজনীতিকরণ ঢুকে যাবে না, যেখানে সরকার ফ্রেশলি কাজ না করার মানসিকতা নিয়ে চলে আসবে, পলিটিক্স ঢুকে যাবে, সেখানেই 2 নম্বরই শুরু হবে। আর তখন ওই শুধু নিজেদের দলের লোকেরা সুযোগ সুবিধা পাবেন না, অন্যদেরকে দেওয়া হবে, কিন্তু মোটা টাকার বিনিময়ে, মানে একটা আবার নতুন করে করাপশনের একটা রাস্তা তৈরি হচ্ছে, এটা কিন্তু বলা যায়। আর যে মন্ত্রীদের মুখে এরকম কথা, সেই মন্ত্রিত্ব, সেই সরকার স্বচ্ছভাবে কাজ করবে, এটা ভাবে কি করে? দর্শক কি বলবেন? কিন্তু এটাও তো প্রশ্নের, যে শহরের লোকেরা কেন ভোট দিচ্ছে না তৃণমূল কংগ্রেসকে? মানে যারাই একটু সচেতন হয়ে গেছেন না, এটা তো ভাবতে হবে। গ্রামের মানুষকে অনেকটা পিছিয়ে রাখা হয়, সব দিক দিয়ে সচেতন করে রাখা হয় না, একটু পিছিয়ে রাখা হয়। আর শহরের দিকে মানুষ একটু সচেতন থাকেন, খবর টবরের দিকে নজর বেশি রাখেন। তো যারাই সচেতন হয়ে গেছেন না, তারাই তৃণমূল কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। যারাই সচেতন হয়ে গেছেন তারাই কিন্তু তৃণমূল কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। এবং ভাবুন এবার বিজেপি কত ভোট পেয়েছে, 2,35,00,000 নাকি কত এরকম, আর এর থেকে 40 লক্ষ না কত বেশি পেয়েছে তৃণমূল কংগ্রেস। তার মানে এত মানুষ কিন্তু সচেতন হয়ে গেছেন। আর বাকি যে বেশি পেয়েছে তৃণমূল কংগ্রেস, তার মধ্যে তো আবার অনেক জল মেশানো রয়েছে, ছাপ্পা, রিগিং, ইভিএম, এদিক ওদিক। তার মানে মানুষ কিন্তু বুঝতে শিখে গেছেন অনেকটা। তাদের মধ্যে যারা উল্টো দিকে ভোট দিয়েছেন, তারা অনেকেই লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছেন, কিন্তু উল্টো দিকে ভোট দিয়েছেন। কেন দিয়েছেন? যে লক্ষ্মীর ভান্ডারটা শেষ কথা নয়, আর লক্ষ্মীর ভান্ডারের টাকা দিলে নেবো নাই বা কেন, তো সরকারি একটা প্রকল্প, তো নেবো না কেন, ওটা বাবার টাকা নাকি? ঠিকই বলেছেন, যেটাতে ঘোষা হয়েছে ওনাদের। তার মানে এত মানুষ সচেতন হয়ে গেছেন, এখন চিন্তায় পড়ে গেছেন ওনারা, যে শহরের মানুষ ভোট দিচ্ছেন না, আবার শহরের মানুষ তো আরো অনেক মানুষকে সচেতন করে দেবেন, চলো শহরের মানুষকে একটু টাইট দেবো, উন্নয়নের কোনো টাকা পয়সা দেবো না, বরাদ্দ করবো না, পলিসি ওপর থেকে এসছে হয়তো পলিসির ডিরেকশন। কিন্তু আর কতদিন এইভাবে আটকাবেন? আর কতদিন? ওই সংখ্যালঘুরা যদি ওই জুজু হয়ে না ভোটটা দিতেন, সংখ্যালঘু ভোটাররা এমনিতেই কেল্লা ফাতে হয়ে যেত, এই লক্ষ্মীর ভান্ডার কিছুতে কোনো কাজ হতো না। লক্ষ্মীর ভান্ডার দিয়েও যখন আপনাদের বিরুদ্ধে 2,35,00,000 ভোট পড়ে গেছে, আপনারা 2,75,00,000 না কত লক্ষ, বিরাট কিছু বেশি নেই এত লক্ষ্মীর ভান্ডার দিয়েও। তার মানে লক্ষ্মীর ভান্ডারটা কোনো কাজ না। এখনো যে ভয়টা আপনারা দেখাতে পারছেন সংখ্যালঘুকে, ওটা একটু কার্যকারী হয়েছে, পারলে ওটাকে একটু বেশি করে ভয় দেখান। জানি না এরা কতদিন ভয় পেয়ে থাকবে, আমার কোনো ভয় নেই, আমিও সংখ্যালঘু সম্প্রদায়ের, আমার কোনো ভয় নেই। আর যে ভয় দেখানো হচ্ছে, উল্টো দিকের লোকেদেরও একটা দায়িত্ব এই ভয়টাকে কাটানোর। সংখ্যালঘুদেরকে যে ভয় তৃণমূল কংগ্রেস দেখাচ্ছে, সেই ভয়টাকে কাটানোর দায়িত্বটা কিন্তু এদিকের লোকেদের। যদি কাটাতে পারে তাহলে কেল্লা ফাতে, তখন এই বড় বড় মাইকের সামনে বড় বড় বুলি, এইসব তখন আর থাকবে না। তখন চুপচাপ কোথায় লুকিয়ে পড়বেন কে জানে, কোথায় লুকিয়ে পড়বেন। হয়তো বলবেন, না আমি বলিনি তো ওইসব কথা, কে বলেছে আমি ওইসব কথা বলেছি, আমি তো বলিনি তো, একটু জায়গা হবে নাকি আপনার দলে? জানি না এরকম কথা আবার উনি বলবেন কিনা। দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ।